সুষম বন্টনের কথা বলছি, সম্পদের সম্মূহীন সমাজ ব্যবস্থার কথা বলছি, দারিদ্র্য বিমোচনের কথা বলছি। আমরা আসলে কতটুকু এগোতে পারলাম এই সব বিষয়গুলোতে? এই চিঠিটা একটা সামাজিক গবেষণার একটা উপকরণ হতে পারে। এর মধ্যে থেকে কতগুলো বিষয় বেরিয়ে এসছে যে মাদ্রাসায় ছাত্ররা কি খায়, কেন, আর্থিক কারণটা কি। 2, এই চিঠিটা ছাত্রকে লুকিয়ে মায়ের কাছে দিতে হচ্ছে। 3, মা তারপরে দেখা করতে গেলে কর্তৃপক্ষ তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না। এই 3টা বিষয় এখান থেকে বেরিয়ে এলো, একটা চিত্র বেরিয়ে এলো। আর একটা জিনিস বেরিয়ে এলো যেটা আমরা প্রতিদিন দেখছি এবং এটা আমাদের পারসেপশন, যে মাদ্রাসাগুলোতে ছাত্রদের উপর নির্যাতন হয়। আবার এটা আমাদের অবজারভেশন যে মাদ্রাসাগুলোতে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা অন্তত দুবেলা। 3 নম্বর হচ্ছে এই মাদ্রাসাগুলো চলে মূলত মানুষের দানে এবং অনুগ্রহে। চতুর্থত, এই মাদ্রাসাগুলোতে যে শিক্ষায় তারা শিক্ষিত হয় সেটা দেশের সামগ্রিক আমাদের যে চাহিদা তার সঙ্গে কতখানি সঙ্গতিপূর্ণ, এটা নিয়েও কিন্তু নানা প্রশ্ন। একটা হিসাব আমি দেখছিলাম যে আসলে বাংলাদেশের মাদ্রাসার সংখ্যা কত, কেউ কিন্তু বলতে পারছে না। ব্যান বেজের যদি তথ্য দেখি তাহলে একরকম দেখি, শিক্ষক বাতায়ন সেখান থেকে দেখি আর একরকম। সব মিলিয়ে আমরা যদি দেখি যে বলছে কওমি মাদ্রাসার সংখ্যা 19,000-এর একটু বেশি, দাখিল মাদ্রাসার সংখ্যা 6,000 6,500-এর মতো, তারপরে ইবতেদায়ী মাদ্রাসা 1,500-এর উপরে, আর ফাজিল মাদ্রাসা হচ্ছে 1084 এই বলে দেখা যাচ্ছে। কিন্তু পরেই আবার আরেকটা রিপোর্টে বলছে যে কিন্তু তাদের ধারণা সংখ্যাটা 54,000-এর মতো হবে। 54,000 হলে ছাত্র পরিমাণ কত হবে? বলা হচ্ছে যে ছাত্র পরিমাণ প্রায় 90 লক্ষের মতো। আবার কেউ কেউ বলছেন এটা 40 লক্ষ, কেউ বলছেন 60 লক্ষ। তারপর দেখো একটা প্রতিষ্ঠান চলছে বাংলাদেশে, ছাত্রের সংখ্যা কত? 40 লক্ষ, 60 লক্ষ না 90 লক্ষ, এটা ডিসাইড করা যাচ্ছে না। প্রতিষ্ঠানের সংখ্যা কত এটাও বলা যাচ্ছে না। কারণ শুধু যাত্রাবাড়ি এই এলাকাতে যদি দেখেন, এখানে 8 কিলোমিটার মতো 67টা এরকম মাদ্রাসা আছে। এর আগে একবার একটা হয়েছিল যে যেখানে যার ইচ্ছা হয়, কেউ ধর্মীয় কারণে প্রতিষ্ঠান করছেন, কেউ তার পিতামাতার পরলৌকিক শান্তির জন্য করছেন, কেউ কেউ দেখবেন নিজে হয়তো প্রচুর ব্যবসা বাণিজ্য করেন, অনেক টাকার মালিক। এলাকায় তিনি করেন একটা এতিমখানা এবং একটা মাদ্রাসা। এগুলোর কারণে হয়েছে কি, এগুলো কোনো ইয়ের মধ্যে পড়ে না, সিস্টেমের মধ্যে পড়ে না। এখান থেকে একটা জিনিস বেরিয়ে আসে, শিক্ষার ক্ষেত্রে একটা সীমাহীন উদাসীনতা আছে, শিক্ষার ক্ষেত্রে ভীষণ নৈরাজ্য আছে, এবং শিক্ষার কারিকুলাম তৈরি করার ক্ষেত্রে আমাদের দেশটা একটা বিভাজিত হয়ে আছে নানা সাংস্কৃতিক বলয়ে, এবং সব কিছুর মূল কারণ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত। আর আপনারা খেয়াল করে দেখবেন মাদ্রাসার মধ্যে কিছু কিছু মাদ্রাসা আছে, এখন সেগুলো নাম হচ্ছে ক্যাডেট মাদ্রাসা, ক্যাডেট কলেজের মতন করেই মাদ্রাসা পরিচালনা করবে। কিছু কিছু মাদ্রাসা আমাদের এই আশেপাশে আছে, সেখানে যদি তারা রাত্রে না থাকে তাহলে 1,500 টাকা কমপক্ষে দিতে হয়, আর যদি রাত্রে থাকে তাহলে 2,500 টাকা দিতে হয়। মানে একদম খুবই মাঝারি মান। ভালো মানের যদি মাদ্রাসা হয় সেখানে কিন্তু 6,000 7,000 8,000 টাকা খরচ করে। ফলে মাদ্রাসা বললেই একটা সময় আমরা মনে করতাম শুধুমাত্র যে দীন ও দরিদ্র মানুষদের সন্তানদের আর কোনো যাওয়ার জায়গা নেই, সেটা তা নয়। আর একটা বড় বিষয় হয়েছে এখানে, দেখবেন আমাদের সমাজে একটা যে ঘটনাটা সমাজে আছে কিন্তু সেটাকে স্বীকার করা হয় না, যেটা হলো যে সিঙ্গেল মা 2 সন্তান নিয়ে সে তার তালাকপ্রাপ্ত এই 2 বাচ্চা নিয়ে মা টিকে আছে। এই মাদেরকে সমাজে তো গুরুত্ব দেওয়া হয় না, নানা ধরনের বঞ্চনা এবং গঞ্জনের মধ্যে পড়তে হয়। সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়তে হয় তারা বাচ্চাদেরকে নিয়ে। কোথায় দেবেন এই বাচ্চাদের? কোথায় রেখে মা কাজে যাবেন? আপনি যদি শিল্পাঞ্চলগুলোতে যান, যে মারা এরকম সিঙ্গেল মাদার, সে তার চিন্তা করে তার বাচ্চাটাকে কোথায় রেখে সে কাজে যাবে। তার বয়স, যে বাচ্চার বয়স যদি 7 বছর হয়, 8 বছর হয়, 9 বছর হয়, কোথায় রেখে যাবে? আর যদি কন্যা শিশু হয় তাহলে তো আরো একটা ভয়ানক বোঝা মাথার উপর চেপে পড়ে। তখন তারা অনেকেই খুঁজতে থাকেন এই সমস্ত প্রাইভেট মাদ্রাসার দিক। এই প্রাইভেট মাদ্রাসাগুলো আয়ের একটা উৎস যেমন দান ধ্যান, আর একটা উৎস ছিল চামড়া বিক্রির টাকা। সেগুলো তো মানে অনিয়মিত, এবং সেখানে নির্যাতনটা নিয়মিত মানে বলাই হয় যে মা বাবাও মনে করেন দিয়েছি, হুজুররা যেভাবে পারুক তাকে অন্তত রাখুক, মারুক পিটুক, অন্তত রাখছে। তো এর মধ্যে দিয়ে যে প্রজন্মটা গড়ে উঠছে, এই প্রজন্ম কি গণতান্ত্রিক চেতনা নিয়ে গড়ে উঠবে? এই প্রজন্ম কি মানুষের প্রতি দায়িত্ব ভালোবাসা এগুলো নিয়ে গড়ে উঠবে? কিন্তু সে তো কোনো দায়িত্ব ভালোবাসা কোনোদিন দেখে নাই। সে তো অত্যাচার দেখেছে, সে তো বেদ দেখেছে, সে তো ভয় পেয়েছে, সে তো খাওয়ার ভয় পেয়েছে। এই কাজ করলে কিন্তু তোমাকে দাওয়াতে নিয়ে যাব না, এই কাজ করলে কিন্তু তোমাকে খেতে দেবো না, এইটা বলতে পারবা। একটা কিভাবে একটা দারিদ্র্যের নিষ্পেষণের মধ্যে একটা প্রজন্ম, সেটা যদি আমাদের চেয়ে কম 40 লক্ষ হয়, আর সবচেয়ে বেশি যদি 90 লক্ষ হয়, এর একটা বিরাট অংশ কিন্তু এইভাবে বেড়ে ওঠে। তাহলে আমাদের রাষ্ট্রের এই জায়গাটা নজর দেওয়া উচিত। আমরা যেমন এখন অনেক কথা বলছি না, আমরা সেফটি নেটের কথা বলছি, 145 ধরনের সেফটি নেট ছিল, সেটাকে কমিয়ে এখন 95টাতে নিয়ে আসা হয়েছে। এখন আমরা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের কথা যখন বলছি, সাথে সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিঠিটা একটা জন্য দলিল হয়ে থাকে। এই চিঠিটা একটা শিশুর লেখা, তো শিশুদের জন্য লেখা। এইভাবে আমরা যদি দেখি আমাদের শিক্ষা বাজেট ক্রমাগত কমছে, টাকার অঙ্কে বাড়ছে কিন্তু অনুপাতের অঙ্কে কমছে কেন? আবার উল্টো দিক থেকে দেখুন, আজকে বাংলাদেশের যদি ধরুন বাংলাদেশের 93% মানুষই বলা যাবে এই যুদ্ধে ইরানের সমর্থন। ইরান যুদ্ধ করছে কি দিয়ে? অত্যাধুনিক ড্রোন দিয়ে। এটা করেছে তার কেমন করে?
বৈজ্ঞানিক গবেষণা থাকে। ইরানের উপর কেন নজর? ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে গিয়েছে কি? ইরানের উপর কেন এত আক্রোশ? সে তার কৃষি এবং শিল্প দুটো সমন্বয় করে দেশটা টিকে থাকার মতো অবস্থা আছে। সবগুলো কিসের কারণে হয়েছে? আমাদের মুখে বলছি আমরা, কিংবা আমাদের বলানো হচ্ছে ধর্ম, কিন্তু বাস্তবে এটা হচ্ছে বিজ্ঞানেরই চর্চার কারণে। শুধু ধর্মই যদি হতো, আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, তারাও তো এই একই ধর্মের লোক, এবং তারা আবার আমেরিকাকে অনুরোধ করছে ইরানকে দমন করার জন্য। ধর্মের কোনো বন্ধন নাই এখানে। বিষয়টা হচ্ছে রাজনৈতিক, বিষয়টা হচ্ছে অর্থনৈতিক, বিষয়টা হচ্ছে সামরিক, এবং তার পিছনে আছে বৈজ্ঞানিক আবিষ্কার। এবং সেক্ষেত্রে শিক্ষার একটা বড় গুরুত্ব আছে। এগুলো যদি আমাদের একটু বিবেচনা করা যায়, তাহলে এই মাদ্রাসাগুলো নিয়ে ধরনের আমাদের মধ্যে এক ধরনের তাচ্ছিল্যের মনোভাব আছে। মাদ্রাসা শুনলেই তাচ্ছিল্য করার একটা মনোভাব আছে। মাদ্রাসা মানে উপেক্ষা করার একটা মনোভাব আছে। উপেক্ষাটা তো আমরা দেখছি, তাচ্ছিল্য করাটা বন্ধ করতে হবে, বন্ধ করে একটা দায়িত্বের জায়গায় নিয়ে আসতে হবে। এই বাচ্চারা তো আমাদের, এটা তো আমাদের দেশের সন্তান, এর প্রতি রাষ্ট্র এবং সমাজের একটা দায়িত্ব পালন করা উচিত।